সাল 1945 আমেরিকার নেতৃত্বে মিত্রবাহিনী যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের একেবারে দ্বারপ্রান্তে, ঠিক ওই সময় অক্ষশক্তির জাপান আত্মসমর্পণ করতে অপারগতা জানায়। এর ফলে জাপানের 6 এবং 9 আগস্ট জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে আমেরিকা প্রথমবারের মতো পারমাণবিক বোমা নিক্ষেপ করে। ঠিক তখনই তাৎক্ষণিকভাবে হিরোশিমা এবং নাগাসাকিতে প্রায় 1.5 লক্ষ লোকের মৃত্যু হয়। পৃথিবী দেখল প্রথমবারের মতো আমেরিকান পারমাণবিক বোমার ধ্বংসযজ্ঞ। এই যুদ্ধের ফলে শুধু হিরোশিমা এবং নাগাসাকিই ক্ষতিগ্রস্ত হয় না, জাপানের অন্যান্য শহরে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে জানবো ওই ধ্বংসস্তূপ থেকে কিভাবে জাপান অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াইছে এবং যে আমেরিকা জাপানকে একেবারে নিশ্চিহ্ন করতে চাইতো, সেই আমেরিকাই কেন এই জাপানকে তার উন্নতি করার জন্য সাহায্য করছে। তার আগে দর্শক বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে সঙ্গেই থাকেন। তো দর্শক বন্ধুরা, এবার জানি আমেরিকা কেন জাপানকে এতটা সহযোগিতা করছে, যার ফলে মাত্র 23 বছরের মাথায় জাপান পৃথিবীর অর্থনীতিতে একেবারে দ্বিতীয় পরাশক্তি হয়ে গেল। কেন সাহায্য করছে সেই বিষয়টা নিয়ে আলাপ করি। 1945 সালে যুদ্ধের জাস্ট 2 বছরের মাথাতেই তখন আমেরিকা দেখলো যে ওই অঞ্চলটায় রাশিয়া বা সাবেক সোভিয়েত ইউনিয়নের ব্যাপক একটা প্রভাব বৃদ্ধি পাচ্ছে এবং পার্শ্ববর্তী দেশ চীনে কমিউনিস্টের একটা ব্যাপক একটা উত্থান ঘটতেছে। তো আমেরিকা চিন্তা করলো ওই অঞ্চলটায় সোভিয়েত ইউনিয়ন এবং চায়নাকে মোকাবেলা করার জন্য জাপানকে তাদের দরকার। তো জাপানকে কেন সামরিকভাবে তারা সহযোগিতা করলো না? কেননা তৎকালীন আমেরিকান একটা জেনারেল ছিল ডগলাস ম্যাকআর্থার। উনি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক বিখ্যাত জেনারেল। তো উনার উপর জাপানের দায়িত্ব ছিল। তো উনি যখন জাপানের দায়িত্ব নিল, উনি দায়িত্ব নিয়ে প্রথমত 2টা কাজ করলো। জাপানের 2টা কাজ কি? 1 নম্বর কাজ তাদের সংবিধান আমেরিকার মনের মতো করে তৈরি করলো এবং একটা গণপরিষদ বা একটা সাধারণ নির্বাচনের ব্যবস্থা করলো। এই নির্বাচনে সরাসরি জনগণের ভোটে পার্লামেন্ট এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হলো। প্রধানমন্ত্রী এবং পার্লামেন্টের সদস্য নির্বাচিত হলো, তাদের মাধ্যমে একটা সংবিধান রচনা করলো। ওই সংবিধানে কিন্তু সেনাবাহিনীকে একেবারে বিলুপ্ত করে ফেললো। তো ঠিক ওই মুহূর্তে আমেরিকা দেখলো, যেহেতু সংবিধান থেকে জাপানের সেনাবাহিনীকে একেবারে বিলুপ্ত করা হয়েছে, তো জাপানকে তো আর সামরিকভাবে সহযোগিতা করা তো সম্ভব না, একেবারেই অসম্ভব। ঠিক তখনই আমেরিকা প্ল্যান করলো যে না, জাপানকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে হবে। এ কারণেই আমেরিকা জাপানকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে লাগলো। জাস্ট একবার কল্পনা করুন, 1946 থেকে 1952 সাল, জাস্ট এই কয় বছরের ভিতর $2.2 বিলিয়ন বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা ঋণ এই আমেরিকা জাপান সরকারকে দেয়, যার ফলে জাপানের অর্থনীতি একটা ব্যাপক একটা গতিশীলতা পায়। আর জাপানি জনগণ তো এমনিতেই অনেক কর্মঠ। এইভাবে জাপানকে একটা পরাশক্তি হিসেবে উত্থান ঘটায় আমেরিকা নিজেই, যাতে জাপান তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং চায়নাকে ঠেকাতে পারে এবং ওই এলাকায় আমেরিকার যাতে প্রভাব থাকে। এই একটা কারণেই আমেরিকা জাপানকে এতটা সাহায্য সহযোগিতা করে। এবার আসেন দর্শক বন্ধুরা, আলোচনা করি যে জাপান কিভাবে এতটা উন্নতি করলো। ওই যে বললাম যে সব কিছুর পিছনে মাস্টার মাইন্ড ছিল আমেরিকা। তো এই আমেরিকা তৎকালীন সরকারের মাধ্যমে কিছু উদ্যোগ নেয়। যেমন প্রথম নাম্বার উদ্যোগটা নেয়, যুদ্ধ পরবর্তী অবস্থায় জাপানে কিন্তু অনেক খাদ্যের অভাব দেখা দেয়। তো এ কারণে আমেরিকার পরামর্শে তৎকালীন সরকার কি পদক্ষেপ নিল জানেন? ধনী কৃষকদের কাছ থেকে জমি নিয়ে গরিব কৃষকদের মাঝে বিতরণ করা শুরু করলো এবং এতে কৃষিক্ষেত্রে কিন্তু একটা বৈপ্লবিক পরিবর্তন হলো। এর ফলে কিন্তু খাদ্য অভাব বা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলো জাপান, জাস্ট 2-3 বছরের মাথাতেই। তার পরবর্তীতে আরেকটি জাপান সরকার পদক্ষেপ নিয়েছিল কি, যে যুদ্ধের পরবর্তী অবস্থায় নারীদের কিন্তু কর্মসংস্থানের সুযোগ দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জাপানে কিন্তু নারীদের কর্মসংস্থানে কিন্তু কোনো সুযোগ ছিল না, কিন্তু আমেরিকার পরামর্শে জাপান সরকার এই পদক্ষেপটা নেয় যে না, এখন থেকে নারীরাও কাজ করবে। এর ফলে কিন্তু বেকারত্ব একেবারে দেখতে দেখতে দূর হয়ে গেল। আর আমরা তো জানতামই যে জাপান অনেক কর্মঠ একটা জাতি, কোনো না কোনো এক সময় হয়তো তারা ঘুরে দাঁড়াবেই। এইসব পদক্ষেপগুলো নিতে থাকলো জাপান। তারপরে নিতে থাকলো কি, যখন দেখলো যে জাপানের ইন্ডাস্ট্রিগুলোর কথা এবার আসি, জাপানের ইন্ডাস্ট্রিগুলো অনেক ক্ষতি সাধিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে। এই ক্ষতি সাধন থেকে উত্তরণের জন্য জাপান সরকার
মিনিস্ট্রি অফ ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নামে একটা হচ্ছে মন্ত্রণালয় গঠন করে সম্ভবত 1947 সালে। ঠিক তখন এই যে জাপানের যে শিল্পগুলো ছিল, যুদ্ধের সময় যেখানে প্রায় 27% তাদের উৎপাদন কমে যায়, ঠিক মানে 5 থেকে 10 বছরের মাঝে এটার উৎপাদন প্রায় 350 গুণ বেড়ে যায়। আমেরিকার সহযোগিতায়, আমেরিকার অর্থায়নে এই সকল ছোট ছোট শিল্পগুলা গড়ে ওঠে তৎকালীন জাপানে। এই যে এখন আমরা যে জাপানের যে শিল্প প্রতিষ্ঠানগুলা নাম জানি, জাস্ট একবার খালি কল্পনা করুন যে টয়োটা, মিৎসুবিশি, হিটাচি, তোশিবা, সুজুকি, এই যে যে জায়ান্ট যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলো আস্তে আস্তে বিল্ড আপ করে। আর আজকে গোটা পৃথিবীতে এই ব্র্যান্ডগুলোকে আমরা চিনি। তবে দর্শক বন্ধুরা, তৎকালীন সময়ে জাপান সরকার যে পদক্ষেপগুলো নিছিল আমেরিকার সহযোগিতায়, সবগুলা পদক্ষেপই অনেক ফলপ্রসূ হিসেবে কাজ করে। আর আজকে জাপান পৃথিবীর দ্বিতীয় অর্থনৈতিক মহাশক্তি, পরাশক্তি, টেকনোলজি, তথ্য প্রযুক্তি সব দিক দিয়ে জাপান অল ইজ নাম্বার, মানে কি বলবো, ওয়ানের দিকেই থাকবে। দেখেন, এই জাপানের কিন্তু নিজস্ব কোনো সেনাবাহিনী নাই। সেনাবাহিনীর পিছনে জাপানের কিন্তু 1 টাকাও ব্যয় করা লাগে না। জাপানের ইন্টারনাল সিকিউরিটি, এক্সটার্নাল সিকিউরিটি, এভরিথিং সব কিছু দেখে আমেরিকা। ইভেন এমনও কথিত আছে যে এই জাপানে বর্তমানে আমেরিকার প্রায় 120টি ঘাঁটি আছে, আর আমরা পড়ে আছি আমাদের সেন্ট মার্টিন নিয়ে। সেন্ট মার্টিনে আমেরিকা ঘাঁটি করবে, ঘাঁটি করলে করুক, সমস্যা নেই। আমার একটি জায়গা যদি আমি একজনকে ভাড়া দিই তো দিলাম, এতে তো আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাবে তা কিন্তু না। সেখান থেকে আমরা কতটা ফায়দা নিতে পারবো, কতটা ফায়দা লুটতে পারবো, এটা হচ্ছে দেখার বিষয়। এটাই হচ্ছে মেন ফ্যাক্ট। তো দর্শক বন্ধুরা, আন্তর্জাতিক রাজনীতিতে অ্যাকচুয়ালি বন্ধু শত্রু বলে কিছু নাই, এখানে সব কিছু চলে স্বার্থের জন্য। তো যাই হোক দর্শক বন্ধুরা, আজকের ভিডিও এখানেই, এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।